আমি গৌতম নাহরে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ঘুরছে আপনার সাথে, শেখ হাসিনার সাথে। তো এই ছবি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। অনেকে বলছে যে এটা ফেক কিনা সেটাও বলছে। না, এটা ফেক না। আমি যে শার্টটা পরে দেখা করেছিলাম সেই শার্টটাই আপনার শোয়ে পড়ে আছে। আচ্ছা। এটা আসলে এটা হুম, আসলে পুরনো ছবি। এটা মানে ফেসবুকে এরকম নানা ছবি কখনো হয়তো একসময় আমি পোস্ট করেছিলাম, কেউ কেউ সেটা সংগ্রহ করে রেখেছিলেন। মানে আমি হুম, সম্প্রতি হুম, দেখা হয়েছে এটা আমি বলছি না, দাবি করি। সম্প্রতি বলতে সর্বশেষ আমি 2024 সালে যখন গিয়েছিলাম তখন তো দেখা হয়েছিল। ফলে তার সঙ্গে হুম, একান্ত সাক্ষাৎকার নিয়েছিলাম। দিল্লিতে তিনি যখন আসেন শহরে, সেই সময় তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল হোটেলে, এবং তিনি আমার একটা বই প্রকাশ করেছিলেন, সেই ছবিটাও ফেসবুকে আছে। হয়তো হুম, ভবিষ্যতে একটু দেখাবেন। আম, নিশ্চিতভাবে যেরকম 15 বছরের ওপর তিনি প্রধানমন্ত্রী, ফলে যে কোনো সাংবাদিকের এটা একটা স্বপ্ন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা। আমার কিন্তু স্বপ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলা। মানে এ ব্যাপারে হুম, আমার কিন্তু কোনো দ্বিধা নেই যে তারেক রহমান তিনি সময় দিলে অবশ্যই আমি তার সঙ্গে গিয়ে কথা বলবো। এটা হুম, তো যে হুম, কোনো সাংবাদিক, ভারতের প্রধানমন্ত্রী হোক, বিদেশে যে কোনো প্রধানমন্ত্রী হোক, হুম, প্রত্যেক সাংবাদিক চাইবেন যে যিনি সরকারের শীর্ষে তার হুম, সঙ্গে কথা বলা। তার অর্থ হুম, এই নয় তার রাজনৈতিক আদর্শের আমি সম্পূর্ণ সমর্থক, কিন্তু আমি আসলে একজন ভারতীয় হিসেবে ভারত সরকারের নীতির সমর্থক। ভারত সরকার যাকে বন্ধু মনে করে আমি তাকে বন্ধু মনে করি। একজন হুম, ভারতীয় হুম, নাগরিক হিসেবে এটা আমি করে থাকি। হুম। তো সেই হিসেবে শেখ হাসিনাকে তো ভারত বন্ধু মনে করে। যেহেতু আশ্রয় এখন উনি ভারতের আশ্রয়ে আছেন, তো এটা তো কোনো সন্দেহ নেই। তো তার মানে আপনি ভারত সরকার যাকে বন্ধু মনে করবে তার সাথে এক ধরনের সম্পর্ক বা ইয়ে বা মানে সেটা আপনি মনে করেন, যেটা আপনি আপনার কথায় জেগেছে। এর আগেও আপনি বলেছেন যে আপনার সাথে ফোনে কথা হয়েছে, সাক্ষাৎ। এরপরে মানে আমার সাথে লাস্ট কথা বলার পরে আপনার সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা? আর মানে আমি জানতে চাচ্ছি যে রয়টার্স কে দেওয়া উনি যে সাক্ষাৎকার, টেলিফোনে যে সাক্ষাৎকার দিয়েছেন, এর আগে পরে আপনার সাথে আর কোনো কথা হয়েছে কিনা? না, তার আগে আমার সঙ্গে কথা হয়েছে, কথা হয়নি তা না, কথা হয়েছে ফোনে। এবং তিনি তখন এটা বলেছিলেন আমাকে যে এখন যারা সাক্ষাৎকার নিতে চান হুম, তারা যদি ইমেলের মারফতে তারা প্রশ্ন পাঠান, তার জবাব দিতে দেব। কিন্তু যদি তার কোনো ব্যাখ্যা তারা চান, তাহলে আমি হুম, ফোনে তাদের সঙ্গে কথা বলতে পারি। আমার হুম, যতদূর জানা আছে এই মুহূর্তে 12 জন সাংবাদিক অপেক্ষা করছেন, ভারত এবং বিদেশে। তার মধ্যে জাপানের সাংবাদিক আছেন, চীনের সাংবাদিক আছেন। অলরেডি তিনি ব্লুমবার্গের সঙ্গে কথা বলেছেন, সেই ইন্টারভিউটা এখনো প্রকাশিত হয়নি। হুম, এবং ভারতে প্রায় 8-10টা মিডিয়া, প্রথম সারির মিডিয়া, সকলেই প্রায় তারা অলরেডি কোশ্চেন পাঠিয়ে দিয়েছে, তার জবাবের তার অপেক্ষা করছে। কিছুদিনের মধ্যেই ভারতের একটি প্রথম সারির ইংরেজি ম্যাগাজিন সম্পূর্ণ একটা কভার স্টোরি বের করতে চলেছে, সেই ইন্টারভিউটা প্রায় শেষ। হুম, ফলে আমি যেটুকু যিনি বলেছিলেন আমাকে, যেটা সেইটাই আর কি এখন তিনি বাস্তবায়ন করছেন। হুম, তখন কিন্তু আমাকে বলেননি তিনি কবে যাবেন, কিন্তু হুম, তখন বলেননি কবে যাবেন, কিন্তু যেটা তিনি আসলে লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি অনুসরণ করেন শেখ হাসিনাকে, তাহলে দেখবেন যে আহ তিনি ধাপে ধাপে তার রণনীতি অগ্রগতির কথা ঘোষণা করছেন, ধাপে ধাপে। হুম, মানে হুম, একবারে বললেন সবটা শেষ হয়ে গেল, হুম, তারপরে এই জন্য তিনি ধাপে ধাপে এগোচ্ছেন নানাবিধ। আচ্ছা, তিনি ইমেলে কেন দিচ্ছেন, অডিওতে কেন বলছেন না? এবার তিনি সেই হুম, স্যাটিসফাই করলেন, ভিডিওতে দিলেন। তারপরে আবার প্রশ্ন হচ্ছে কেন ভিডিওতে দিচ্ছেন না? আমি বলছি হুম, অপেক্ষা করুন, হয়তো ভিডিওতেও দিতে পারেন। সেই সিদ্ধান্ত এখনো নেননি, কিন্তু নেবেন নিশ্চিত আর কি। হুম, এবং আমার নিজের ধারণা যে মনে হয়েছে, যেটা সত্যি কথা বলতে গেলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশে এত বড় রাজনীতিবিদ সত্যি আমরা ভারতীয় হিসেবে দেখিনি। বাকি অনেক রাজনীতিবিদ আছেন, অনেকে ভালো রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, কিন্তু তার মতো সুকৌশলী এবং রণনীতি তৈরি করার মতো এককভাবে চিন্তা করে যেটা তিনি হুম, করছেন, এটা মানে অকল্পনীয়। স্বাভাবিক, তিনি একটানা সব থেকে বেশি সময়ের পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। ফলে তার যে কূটনৈতিক দক্ষতা, এ বিষয়ে কোনো হুম, সংশয় নেই। বোঝা যাচ্ছে তো, দেখুন, প্রথম কথায় আমি বলি
তিনি আছেন ক্রমাগত বলা হচ্ছে বাংলাদেশ থেকে তার কোনো রেলিভেন্স কিছু নেই, যোগ্যতা কিছু নেই, বা তাকে মানুষ পছন্দ করছে না, কিন্তু সংবাদ মাধ্যমে তিনি নাম হয়ে ভেসে আছেন। আপনি পছন্দ করুন অপছন্দ করুন, আলোচনা করতে হবে শেখ হাসিনাকে নিয়ে সকাল থেকে রাত, এটাই তার রাজনৈতিক সফল। এই আলোচনা তো তারেক রহমান নিয়ে হচ্ছে না, ইউনূস নিয়ে তো হচ্ছে না, ইউনূসের বিরুদ্ধে, বরং ইউনূসের বিরুদ্ধে আলোচনা অনেক কিছু চলছে। তার অনেক খবরাখবর বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। একজন তো ইউনূস ফাইলস বলে একটা বইও বের করেছেন তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে। যাই হোক, সেটা এখন আমি দেখিনি, হাতে পৌঁছায়নি, জানি না, মন্তব্য করতে পারবো না। কিন্তু শেখ হাসিনার পক্ষে বিপক্ষে দেখুন আলোচনা চলছে। কিন্তু উনি নির্বাচন, মানে 2018 সালে নির্বাচন বলেন, 2024 সালে নির্বাচন বলেন, এগুলো তো আমাদের জানা। 2014 সালে এক ধরনের কৌশল, মানে 3 বারে 3 ধরনের কৌশল অবলম্বন করেছেন, যার জন্য কিন্তু ওনার এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, সেই ক্ষমতাকে আপনি মানে ওনাকে কৃতিত্ব দিচ্ছেন কেন? মানে উনি তো এক ধরনের, ধরেন আপনি প্রেস ক্লাবে ছিলেন, মানে আপনি আগে যেহেতু ভারতীয় প্রেস ক্লাবে ছিলেন, আপনি যদি জোর করে থেকে যেতেন কয়েকবার, আপনি যদি কাউকে নির্বাচন না দিতেন, তাহলে সেটা কি আপনার কৃতিত্ব হতো? না, দেখুন, ভারতের প্রেস ক্লাবে তো আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে 4 বার সভাপতি নির্বাচিত হয়েছি, আমাদের বিশ্বের সর্ববৃহৎ ক্লাব, 5,000 সদস্য। আমি তো জোর করে নির্বাচিত হয়নি, সদস্যরা চেয়েছেন বলে নির্বাচিত হয়েছি। না, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিলাম আর কি। উনি কিন্তু বিরোধীরা এই কথাটাই বলে থাকেন, তোমরা নিশ্চয়ই কোনো কারচুপি করে দিচ্ছে। এখন তো আমি সম্প্রতি ভারতের যত প্রেস ক্লাব আছে তাদের সবার সভাপতি নির্বাচিত, সেটাও আগামী 2 বছরের জন্য। ফলে সেগুলো তো মানে আমি বলছি, এখন আপনি ধরুন, এটা তো একটা সাফল্য, আপনি সমালোচনা করতে পারেন নিঃসন্দেহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3বার প্রধানমন্ত্রী নেহেরুর রেকর্ডকে ভঙ্গ করেছে, তাই নিয়ে কি ভারতের কোনো বিরুদ্ধ মত নেই? বিরুদ্ধ মত আছে, কিন্তু তার কোনো রাজনৈতিক সাফল্য তাকে আপনি অস্বীকার করতে পারবেন। এটাই আর কি আমি বলতে চাইছি, যে আপনাদের দেশে বিতর্ক আছে এই নির্বাচন, আমরা একজন বাইরের নাগরিক হিসেবে মনে করি তার এটা রাজনৈতিক সাফল্য। সেটা আমি তিনি মানে তার যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হলো, দেখুন আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি 2014 এবং 24-কে আমি কারচুপির নির্বাচন মনে করি না। জুলাই আগস্টে, এখন আবার আরেকটা জুলাই আগস্টে উনি যে কৌশলগুলো নিয়েছিলেন এবং যে প্রক্রিয়ায় উনি চলে গিয়েছেন বা ওনাকে পাঠানো হয়েছে, যেভাবে আমরা ধরি না কেন, সেটাকে আপনি খুব মানে বলবেন যে এটা ওনার একটা ভালো কৃতিত্ব, ভালো কৌশল, একটা বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তির মতো উনি কাজ করেছেন। জুলাই আগস্ট উনি যে কাজগুলো করেছেন, উনি তো টেকনিক্যালি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারতেন। জুলাই আগস্টের বিষয়টা আমাদের কাছে অনেকে আলোচনা করে, না জুলাই আগস্টের বিষয়টা অনেক বড় বড় সাংবাদিকরা আলোচনা করে, ঘটনা সত্য, কিন্তু জুলাই আগস্টের ঘটনা নিয়ে অনেক তদন্ত করার প্রয়োজন আছে। সবটা সাদা চোখে দেখার মতো কিছু ঘটনা নয়। স্বয়ং ইউনূস বলেছেন, তিনি এটা মেটিকুলাস সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে? আমার মনে হয় এখন শোনা যাবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। জি জি দাদা। আমি তো যেটা বলছিলাম যে না, আপনি যেটা বলছেন, দেখুন জুলাই আগস্টের বিষয়টা নিয়ে অনেককে বাংলাদেশের মানুষ যেভাবে দেখেছেন, সেটা সবটা বাইরে থেকে আমরা যা দেখে এখন অনেক কিছু প্রশ্ন আসছে। যেমন স্বয়ং ইউনূস বলেছেন এটা একটা ডিজাইন ছিল শেখ হাসিনাকে সরানো। ফলে গোটাটা কতটা সঠিক, মানুষ একটা সময় কিছু মানুষ অংশগ্রহণ করেছিলেন, মানুষের ক্ষোভ ছিল, এ বিষয়ে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু অনেক কিছু প্রশ্ন আছে, যে কারা মারা গেল, কিভাবে মারা গেল, কেন ইউনূস
ইনডেমিনিটি অর্ডিন্যান্স এনে তদন্ত বন্ধ করে দিলেন, ফরেন্সিক রিপোর্ট কেন তৈরি হলো না, বুলেটের মাপ কেন মাপা হলো না, স্নাইপার রাইফেল কে বা কারা ইউজ করলো যেটা পুলিশ ব্যবহার করে না, অসংখ্য পুলিশ কর্মীকে হত্যা করা হলো, তাদের ব্যাপারে কোনো তদন্ত নেই। সুতরাং ওই জুলাই আগস্টের প্রসঙ্গটা বাদ দিন, ওটা এখন পৃথিবীর ইতিহাসে একটা অতীত ইতিহাস। একটা ওটা নিয়ে মানে গর্ব করার কোনো ব্যাপার অনেক নয়, ওটা একটা ষড়যন্ত্র, এটা প্রমাণিত হয়ে গেছে এবং প্রমাণিত হতে চলেছে আরো ভালো করে আন্তর্জাতিক স্তরে। নইলে এত পশ্চিমা সংবাদ মাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউর জন্য পাগল হতো, তাই না? ফলে আমার কাছে মনে হয় যে জুলাই আগস্ট বিষয়টা যতটা এখন কম আলোচনা করবেন তত ভালো, ওটা তদন্ত সাপেক্ষ বিষয়, ওটা তার মানে আন্তর্জাতিক স্তরে ওইটাকে তদন্ত হবে। ওইটা ভিন্ন খাতে আলোচনা, মানে ভিন্ন খাতে চলে গেছে ওইটার জন্যই। হ্যাঁ, ওইটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করছে, ওইটা টোটালি একটা প্রমাণ, ওইটা ষড়যন্ত্র ছিল। তবে এটা ঘটনা তাহলে বলি, আগস্টে নিশ্চিত কিছু ঘটবে, আগস্টে সবসময় বাংলাদেশে কিছু ঘটে থাকে, এবারেও ঘটবে। আমি শুনেছি শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর, এটা আপনারা ভালো করে খোঁজ নেবেন, আমি শুনেছি সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন, সেই নিয়ে তারেক রহমান সরকার গভীরভাবে চিন্তিত। আমি জানি না তাদের ধারণা অতীতে শেখ হাসিনার সঙ্গে এদের সম্পর্ক ভালো ছিল, পারিবারিক সম্পর্ক ছিল, ফলে আগামী আগস্ট মাসে রাষ্ট্রপতি বা সেনাপ্রধান পরিবর্তন হবে কিনা এটা দেখার বিষয় আছে। আমাদের গোয়েন্দা সূত্রে খবর আছে একটা কিছু কর্মটা চলছে, ফলে আগস্ট সবসময় বাংলাদেশের জন্য একটা বড় খবরের বিষয়বস্তু হয়, শিরোনাম হয়। এই আগস্টেও হয়তো কিছু ঘটতে চলেছে বলে আমাদের ধারণা। তো তাহলে আগস্টকে বেছে না নিয়ে উনি ডিসেম্বর বেছে নিয়েছেন। আর অনেকগুলো পত্রিকায় কখনো বলেননি আগস্টের কথা। আগস্ট হচ্ছে কালো মাস, বঙ্গবন্ধুর হত্যার মাস, তাই না? আগস্টে ওনার উপর অ্যাটাক হয়েছিল, গ্রেনেড অ্যাটাক। আগস্ট যত দুর্ঘটনা সব আগস্টে ঘটেছে, তাই না? ডিসেম্বর তো বিজয়ের মাস, বিজয়ের মাসকে বেছে নিয়েছে। অনেকেই বলছিলেন যে উনি জুন মাসে 23 তারিখে যেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই দিনেও আসার কথা ছিল, মানে এরকম একটা প্রিপারেশনের কথা আগে শুনেছে। তো এনিওয়ে, মানে আপনি বলছেন যে অনেকগুলো সাক্ষাৎকার উনি দিয়ে রেখেছেন আপনাদের ইন্ডিয়াতে এবং বিদেশে। তো সেই সাক্ষাৎকার গুলোতে নতুন কি আছে বলে আপনি মনে করেন, মানে আপনার জানা আছে কিনা? এটা আপনি কি করে বলছেন? এখন ধরুন চীনের সাংবাদিক কি প্রশ্ন করেছেন, কি উত্তর পেয়েছেন, সেটা যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ আমি আগে থেকে কি করে বলবো? আমার মনে হয় তিনি তার পরিকল্পনাটা আরো বেশি হয়তো ব্যাখ্যা করেছেন প্রাঞ্জল ভাবে, সেটা স্বাভাবিক, কারণ সবাই তো জেনে গেছে না। ফলে তাকে তো তার কাছে সাংবাদিকরা জানতে চাইছে সবসময় নতুন খবর কি, নতুন বিশ্লেষণ কি। ফলে আমার মনে হয় সেগুলো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তার আগে আমার পক্ষে জানা যাচ্ছে না। আমার মাধ্যমে হচ্ছে তত না, বলে আমি তো জানি না কিভাবে সাক্ষাৎকার, কি প্রশ্ন আছে, কি উত্তর যাচ্ছে, ফলে সেটা না বেরোলে তো আমি বলতে পারি না। ওনার নেতাদেরকে নিয়ে উনি আসবেন, নেতারা কি রেডি? মানে নেতাদের সাথে আপনাদের তো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, যেহেতু সাংবাদিক। প্রত্যেক নেতার আমি কোনো দায়িত্ব নিইনি, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দেশের নেতা। আপনারা সরাসরি তারা প্রত্যেকে ফোনে অ্যাভেলেবেল, ফোনে কথা বলে জেনে নিন আপনি কি রেডি কিনা। আমি কেন বলতে, আমি শেখ হাসিনার বিষয়, আমি অন্য কোনো কারোর বিষয় বলতে কোন প্রক্রিয়ায় ফিরবেন আপনার কি জানা আছে কিনা? মানে বা আপনি একজন সাংবাদিক হিসেবে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আজিব আমি যেন বলেছি উনি বেনাপোল দিয়ে ফিরবেন। ওটা কিভাবে ফিরবেন সেটা হচ্ছে কথা বলছি যে একবার আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা যদি ধরুন কালকে সুযোগ দেওয়া হয় আপনাকে, আপনি মানে এসছিলেন তো বাংলাদেশ বায়ুসেনার বিমানে, বলেছেন না বাংলাদেশের বিমানটি মানে আমি যাবো, বাংলাদেশের বিমানে কোথাও যাচ্ছি না, কিন্তু যাব, এটা ঘটনা। কিন্তু আমার ইচ্ছা বা স্বপ্ন হচ্ছে যে পদ্মা সেতু আমি তৈরি করেছি কষ্ট করে, এত ষড়যন্ত্র উপেক্ষা করে, সেই পদ্মা সেতু দিয়ে গিয়ে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে যাবো, একটা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপরে ঢাকা আসবো, ঢাকা থেকে আমারই তৈরি করা মেট্রো রেলে আমি চেপে আসবো সচিবালয়। এটা আমার স্বপ্ন। এখন এই স্বপ্নটা সত্যি কিনা সেটা ডিসেম্বরই বলবে, কিন্তু এমন হতে পারে আরো কোনো পথে যেতে পারে। আমি বলছি গতকাল ধরুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সাপ্তাহিক ব্রিফিং ছিল, সেখানে আমি প্রশ্ন করেছিলাম সেটা কিনা ফিরতে চাইছেন, কিভাবে ফিরবেন, এই বিষয়ে আপনাদের মতামত কি? তারা বলেছেন আমরা ফেরাবো হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে, কারণ একটা অলরেডি রিকোয়েস্ট পেন্ডিং আছে।
কিন্তু অন্য কোনো পথে কিন্তু পরে ব্যাখ্যা দিয়েছেন, যেটা অফ দ্য রেকর্ড বলা যেতে পারে। সেটা হচ্ছে যে মানে তিনি একজন মুক্ত রাজনৈতিক নেত্রী। তিনি যেভাবে চাইবেন, আমাদের ভারত সরকারের নীতির কোনো পরিবর্তন নেই। তিনি যেভাবে চাইবেন সেভাবে ফিরতে পারেন। তার ফেরার ব্যবস্থা তাকে সাহায্য করতে পারি আমরা। সেটা কি, তার তো কোনো ট্রান্সপোর্ট নেই, ট্রাভেল ডকুমেন্ট নেই, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে। ভারতবর্ষে যেতে পারে, বিমানে চাইলে বিমানে যাওয়ার জন্য ট্রাভেল ডকুমেন্ট। এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত সরকারের দেওয়া ওই ট্রাভেল ডকুমেন্ট অনুসারে তারা তাকে গ্রহণ করবেন কি করবেন। সেটা বাংলাদেশ সরকার এখনো জানেন না। ফলে আকবরী যে আমি তাদের হয়ে মন্তব্য করতে পারি না। তারা যখন জানতে পারবেন যে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে, তখন তারা হয়তো প্রতিক্রিয়া দেবেন, ফিরছেন কি ফিরছেন না, বা তারা গ্রহণ করছেন কি করছেন না, নাকি তারা বন্দী হিসেবে বেরোচ্ছেন। গতকাল তো একজন তথ্য উপদেষ্টার কিছু কমেন্ট দেখলাম প্রকাশিত হয়েছে, তিনি আসতে পারেন। কারণ আগে ছিল কি, আইসিটি যে তার যে বিচার, সেই বিচারে তিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি। বাংলাদেশের আজ পর্যন্ত কেউ জানে না ওই রায়টা কি, শুধু জানে ফাঁসির আদেশ। রায়টা কোনো ওয়েবসাইটে আছে? এত গোপনীয় কেন রায়টা? এটা গোপনীয়। রায় দিয়েছেন, তিনি অপরাধ করেছেন, রায় দিয়েছেন, তার রায়টা প্রকাশ করে দিন। প্রকাশ করছেন না, অদ্ভুত বিষয়। কেউ জানতে পারছে না রায় কি লেখা আছে, অথচ বলছেন রায় হয়ে গেছে। এখন বলছেন, দেখুন খুব চমৎকার কথা বলেছেন তথ্য উপদেষ্টা। উনি বলেছেন উনি এলে ন্যায় বিচার পাবেন, তার আইনজীবী দিয়ে আসতে পারবেন। তার মানে কি, ওই আইসিটি ট্রাইব্যুনালের রায়টা বাতিল, তার মানে নতুন করে আরেকটা বিচার হবে। সেই বিচারের সম্মুখীন হতে শেখ হাসিনা রাজি, উনি আমাকে বলেছেন যে সেরকম যদি বিচার হয় নিশ্চিতভাবে সেই বিচারে। এবং যখন আইসিটি গঠনটাই তো বেআইন, কারণ আইসিটি গঠন হচ্ছে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে। ইউনূস সরকার যেটা করেছেন সেটা হচ্ছে একটা অর্ডিন্যান্স পাস করে আইসিটির অধীনে ফৌজদারি অপরাধকে যুক্ত করেছেন। ফৌজদারি অপরাধের জন্য সাধারণ আদালত আছে, সেটা আইসিটি কেন? আইসিটির একটা জিনিস জানেন অনেকে, আইসিটির কোন রায় যাই ঘটে থাকুক, মুক্তিপাত কি ফাঁসি হোক, কোনটাই ভারতের খবর। কারণ ভারত আইসিটি স্বাক্ষরকারী। ভারত আইসিটি বলে কোনো বস্তুকে অনেক কিছু, যেমন ভারত আন্তর্জাতিক অনেক সনদ আছে ভারত সই করেন, এমনি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে ভারত তার কোনো রায় নেই। কারণ ভারতীয় ধরনের কোনো ট্রাইব্যুনাল কোনদিন হবেও না, ভারত যেহেতু স্বাক্ষরকারী। ফলে সেই আদালতের রায় কি হচ্ছে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভারত জাস্ট মানে যেটা বলেছেন রণদীপ জয়সওয়ালি তো বলেছেন, অফিসিয়ালি বলেছেন যে আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। আজকে সম্ভবত একটু জানি না, সকালবেলা বলে কিনা জানি না, একটু নেটের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক। কেউ হয়তো ষড়যন্ত্র করছে আপনার সঙ্গে যাতে কথা না হয়। না, আমার মনে হয় ভারত থেকে ষড়যন্ত্রটা হচ্ছে, হতে পারে বাংলাদেশ থেকেও হতে পারে। যাই হোক, আমরা হয়তো খুব উনি আসলেই গ্রেপ্তার হবেন, আইনমন্ত্রী গতকালকে বলেছেন। তো এবং উনি আসুক সেটাও সবাই চায়। এবং আপনি নিশ্চয়ই আসিফ নজরুলের কথা শুনেছেন যে উনি কেন ডিসেম্বর, উনি কালকেই আসুক এরকম বলেছেন। উনি কে আমি জানি না, উনি কে এখন তো কেউ নন না। কোনো পজিটিভ যে কোনো কথা বলতেই পারেন, সব কথার উত্তর আমি দেবো। বাট এখনকার আইনমন্ত্রী উনি বলেছেন যে উনি আসলেই গ্রেপ্তার হবেন। তিনি কে? এখনকার আইনমন্ত্রী বলেছেন যে উনি আসলেই গ্রেপ্তার হবেন। আগের আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলছেন আগের কথা বাদ দিন। এখন বর্তমানে যারা সরকার আছে গ্রেপ্তার হবে, শেখ হাসিনা নিজে বলেছেন ফাঁসি হোক, গ্রেপ্তার হোক, যাই হোক তবু যাও। তিনি তো অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু বলেননি আচ্ছা আমাকে মুক্ত করে ওখানে ঘুরে বেড়াতে দিন, তা তো বলেননি। বলেছেন গ্রেপ্তার। উনি যে প্ল্যান গুলো করছেন এইভাবে উনি আসবেন, কিন্তু উনি বাংলাদেশ সীমানায় ঢুকলেই তো উনি গ্রেপ্তার হয়ে যাবেন। তো ওনার সেই মেট্রো রেল, কিন্তু একটা জিনিস ভেবে রাখুন, যেটা আপনারা 3-4 আগস্টে দেখেছেন বাংলাদেশে, যেটা বলছেন ওই বিপ্লবের কথা, এখানে হাজার হাজার মানুষ। শেখ হাসিনা যেদিন পৌঁছাবেন সেদিন কোটি খানেক মানুষ যাবে সীমান্তে, সব উপেক্ষা করে। আপনাদের সেনাবাহিনীর কথাটা এটা তো আওয়ামী লীগ বলছে না, আওয়ামী লীগ বলছে না, 6 কোটি তার সমর্থক আছে নিশ্চয়ই। তারা 6 কোটির মধ্যে 1 কোটি গেলেই তো যথেষ্ট।
কিন্তু যাবে, আমি তো রোজ ফোন পাই, আমি জানি প্রস্তুত। বাংলাদেশে যারা আছে তারা প্রস্তুত, তাদের কোনো ভয় ডর বলে নেই, তারা প্রস্তুত হচ্ছে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে, আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে 4 আগস্ট সেনাবাহিনীর প্রধান ঘোষণা করেছিলেন যদি জনতার জমায়েত হয় তাহলে সেখানে গুলি চালাবো না। তাহলে সেই সেনাবাহিনীকে আবার ঘোষণা দিতে হবে, শেখ হাসিনা যেদিন ফিরবেন 6ই ডিসেম্বর, সেদিন যেন তারা যেন গুলি না চালান। কারণ তারা যদি সেই সিদ্ধান্ত না ঘোষণা করেন তাহলে প্রমাণিত হয় যে শেখ হাসিনা হটানোর জন্য তিনিও একটা ভূমিকা পালন করেছেন। আমি তার বাবু কোনো দোষারোপ করছি না, আমি বলছি তিনি যদি ঘোষণা না করেন যে 6ই আগস্ট 6ই ডিসেম্বর শেখ হাসিনা যেদিন যাবেন সেদিন যদি কোটি খানেক মানুষ জমায়েত হয় তাদের ওপর গুলি চালাবেন না, যেমন 4 আগস্ট গুলি চালাননি, তাহলে এইটা তো ঘোষণা তাকে দিতে হবে। এবং এই ঘোষণা তিনি দিতে পারেন, হয়তো সেই কারণে সেনাবাহিনী এবং আপনাদের সরকারের মধ্যে যেটা ওপরে বোঝা যাচ্ছে না, ভেতরে ভেতরে অনেক কিছু উথাল পাতাল, যেটা বলে উথাল বলছে। কি হবে জানি না, আগস্টে ঘটবে, আগস্টে একটা কিছু ঘটবে। আচ্ছা, আপনি বলেছেন যে 6 ডিসেম্বর আমরা তো মানে ডেট পাইনি কোথাও, মানে 6 না, আমি ডিসেম্বর মানে প্রতিটি ডেট বলছি এই কারণে, 6ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ সরকারকে ভারত আনুষ্ঠানিক প্রথম স্বীকৃতি দিয়েছিল, ভারত এবং ভুটান। তারপরে 16ই ডিসেম্বরের ঘটনা, তাই না? 6ই ডিসেম্বরকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে উদযাপনের একটা দুই দেশের সরকারের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল। সেই দিনটা একটা মানে খুব পবিত্র দিন দুই দেশের জন্য। সেই জন্য আমি 6ই ডিসেম্বর বলছি। ডিসেম্বর মানে যে ডিসেম্বরে তো একটা নির্দিষ্ট দিনে, এখন ডিসনে যে 6 থেকে 16 যুদ্ধ হয়েছিল এবং 16তে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, এবারও সেদিন যিনি যাবেন পাকিস্তানি সাগরেতরা সেদিনও তো আত্মসমর্পণ করবে। সেই দৃশ্য দেখার জন্য গোটা দেশ বিশ্ব অপেক্ষা করে আছে। আগস্ট মাসের কথা আপনি 2-3বারই বলেছেন যে সরকার না, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে। এটা কতটা মানে আমরা আশাবাদী হতে পারি? বা আমি আপনাদের একটি কাগজ লিখেছিল, আমি নাকি ডিপ স্টেটের লোক, তো আমাকে সেই কি বলা হয়েছে যে একটা কিছু ঘটতে চলেছে। আমার মনে হয় সেই যারা লিখেছিল তারাও ডিপ স্টেটের লোক, তারা যদি এটা তদন্ত করে ভালো। এটা আমি দায়িত্বটা বাংলাদেশের সাংবাদিকদের বলছি। আমি যদি ধরুন কোনো বাংলাদেশের কাগজের সম্পাদক হতাম তাহলে আমি বলতাম যে এই ব্যাপারে রিপোর্টারদের এক্ষুনি অনুসন্ধান করা উচিত। কোনো কি ঘটছে কিছু রাষ্ট্রপতি ভবনে বা ঘটে গেছে দুদিনের মধ্যে, সে খবরগুলো গোয়েন্দা সূত্রে আসে। মানে গোয়েন্দারা তো দুদেশের গোয়েন্দারাই তো নজর রাখে, দুদেশের গোয়েন্দাদের মধ্যেই কথাবার্তা হয়। আপনাদের দেশের ডিজিএফ এর সঙ্গেও আমার কথা হয়, মাঝে মাঝে কথা। তারাও আমাকে কিন্তু অনেক বন্ধু মানে ভাবেন বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের তো ভালো হয় সেইরকম। সাংবাদিকদের সাথে অনেকেরই বন্ধুত্ব থাকে। না, রাজনৈতিক আদর্শ নিয়ে কোনো কথা বলেন না, প্রো আওয়ামী লীগ কি প্রো বিএনপি প্রো জামায়াত এরকম কোনো কথা না। প্রকৃতপক্ষে কি ঘটছে তথ্য বিনিময়। আচ্ছা, আমাদের 3জন সেনাবাহিনীর প্রধান মানে সরি মেজর জেনারেল, 3জন, জেনারেল আকবর, তারপরে জেনারেল মুজিব এবং জেনারেল আরেকজনের নাম আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, 3জনকে আপনাদের সেনানিবাসে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, বা এখন কেউ বলছে যে কৌশল মানে কূটকৌশলের জন্য বা বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে বা তাদের থেকে অনেক তথ্য নেওয়া হচ্ছে। আপনার কি জানা আছে যে আসলে কেন 3জনকে সেনানিবাসে নেওয়া হয়েছে, বা নিরাপত্তার জন্য নাকি অন্য? আমাকেও আপনাদের ডিজিএফআই থেকে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলতাম দুজনের কথা সকলেই জানে, তারা দুজনে আছেন, ভারতে ছিলেন। আমি শুনেছি সম্প্রতি নেই, চলে গেছেন ভারত ছেড়ে। 3য় জন মুজিব, তার কথাটা মানে খুব শিওর আমি এখনো নিশ্চিত হতে পারি সত্যি কথা বলতে গেলে। কিন্তু খুব স্বাভাবিক, তারা তো প্রত্যেকেই ধরুন দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন, ফলে তাদের সঙ্গে আমাদের ধরুন সেনা প্রধান তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে আমার কাউন্টার পার্টের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, হটলাইনে নিয়মিত কথা হয়। তিনি প্রকাশ্যে বলেছেন, সাংবাদিক বৈঠকে বলেছেন। তো সেই কথাবার্তার সূত্রে বর্তমানে যারা আছেন তাদের সঙ্গেও কথা হচ্ছে, অতীতে যারা ছিলেন তাদের কাছ থেকেও গোটা ব্যাপারটা বোঝা উপলব্ধি করার জন্য নিশ্চয়ই সেই ধরনের কোনো কথাবার্তা হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় যে ভারত আগবাড়িয়ে কোনো হস্তক্ষেপ করবে, সেটা না, সেটা ভারত করবে না। সেটা করলে ভারতের বদনাম হতে পারে আন্তর্জাতিক, সেটা না।
সমস্যাটার সমাধান রাজনৈতিক ভাবে হওয়া উচিত। রাজনৈতিক ভাবে হওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপের কথা হয়তো ভাবা হচ্ছে। এই সবসময় আমরা শুনেছি শেখ হাসিনার সাথে ভারতও আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা খুব অতপ্রতভাবে কাজ করে। তো 5ই আগস্টের সময়ও কাজ করেছে, কিন্তু সেটা বিফলে হয়েছে, মানে জুলাই আগস্টে। তো এখনো কি সেভাবেই কাজ করে যাচ্ছে কিনা, ওনার ফেরত আসার ব্যাপারে কতটা ভূমিকা রাখছে, আর ডিপ স্টেটের ভূমিকাও বা কতটুকু ওনার আসার পেছনে? ধরুন ডিপ স্টেটের কথা যদি প্রকাশ্যে বেরিয়ে আসে তাহলে আর ডিপ স্টেট কেন? ডিপ স্টেটটা কথা তো প্রকাশ্যে বেরোয় না, সেটা তো বলতে পারবো না, আমি জানি। আমি সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ করি, তথ্য জানতে পারলে বলে দিই, সে তথ্য যতটাই বিস্ফোরক। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন আপনি যেটা বলছেন না, ভারত সরকারের ঘোষিত নীতি, এবং গতকালও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররা যে শেখ হাসিনা আমাদের সম্মানিত অতিথি, এই শব্দটা ব্যবহার করেছেন, সম্মানিত অতিথি। ফলে তিনি যখন যেভাবে চাইবেন তাকে যাওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব, সেটা বলেছেন তারা। ফলে আপনি যেটা বলছেন ভারতের ঘোষিত নীতি, তিনি যখন যা চাইবেন, যেভাবে চাইবেন যেতে, তাকে সেইভাবে তাকে যাওয়ার পথ করার জন্য যা যা সাহায্য দরকার সেই সাহায্যগুলো ভারত সরকার করে দেবে। মানে ওনার বিদায়ের সময় যেরকম অনেক ধরনের কাজ করা হয়েছিল অনেক দিক থেকে ডিপ স্টেটে বলি, আর সেরকম আসার সময়ও তো অনেক আন্তর্জাতিক সংস্থা কাজ করতে হবে, বা এখন থেকে আপনি যেটা বলেছেন যে আলাপ আলোচনা চলছে, আমরা নিজেরাও জানি যে বিভিন্ন বিদেশে ইউরোপ ইউনিয়নে আলোচনা চলছে। সেদিন দেখলাম যে অক্সফোর্ডেও আলোচনা চলছে, একটা সেমিনার, সেখানে সজীব ওয়াজেদ জয়ও অংশগ্রহণ করেছেন। সো এগুলো তো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, মানে ডিসেম্বরে আসার বা যখনই আসে। আগামী দেখবেন, আমি যতদূর শুনেছি আগামী সেপ্টেম্বর থেকে বিশেষ করে জাতিসংঘের অধিবেশন যখন হয় তখন সেখানে আলোচনাটা প্রাধান্য পাবে, কারণ এবার ভারত আবার সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য পদ পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ধরুন ওই সময় ইউরোপের পার্লামেন্টে এবং আরো অন্যত্র ইউরোপের অন্যান্য দেশে আলোচনার আয়োজন হয়েছে বলে আমি জানি। একটা ডেট জানি তো, সেপ্টেম্বরে আছি আমি আমন্ত্রিত, হয়তো যদি সব ঠিকঠাক থাকে যেতেও পারে। ব্রাসেলস এবং প্যারিস, তারপরে নিউ ইয়র্ক। ফলে লক্ষ্য করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে আগে একটা জনমত তৈরি করছিলেন, তাই না? তিনি ভারতের প্রণব মুখার্জি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেরিয়েছেন, কোনো মতামত তৈরি করেছেন। আমার মনে হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের আগে এরকম একটা আন্তর্জাতিক পরিবেশ তৈরি করার একটা উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছে। এটা ভারত সরকার নিয়েছে বলাটা ভুল হবে, এটা আওয়ামী লীগ নিয়েছে। এখন আওয়ামী লীগ যাতে একটা জনমত তৈরি হয় আন্তর্জাতিক ভাবে যে তার দেশে ফেরাটা পথ প্রশস্ত করা, এবং একটা রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রসেস থেকে বাইরে রাখাটা অবাঞ্ছিত একটা অস্বাভাবিক ঘটনা, সেটা কখনোই নয়। এবং সেটা বেশি দিন থাকলে কিন্তু, যেটা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমিও একমত, যে তাহলে বাংলাদেশের অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধ হতে পারে। ফলে গৃহযুদ্ধ যদি রুখতে হয় সেটাও একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে, সেটাও ডিসেম্বর। তো সেরকম ঘটনা যাতে না ঘটে তার পক্ষে সুবিধাজনক হচ্ছে একটা কোনো আলাপ আলোচনা করে একটা যেন বাতাবরণ যদি তৈরি করা যায় বা জাতীয় ঐক্যমত্য তৈরি করা যায় মুক্তিযুদ্ধের পক্ষে। যেমন বিএনপিও তো দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে, তারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে নেই, তারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা, এই শক্তিরা যদি একটা জাতীয় সংহতি তৈরি করতে পারে, ঐক্য তৈরি করতে পারে, প্রতিশোধের হাতে নয়, তাহলে আমার মনে হয় একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা স্থিরতা আসবে। সেক্ষেত্রে উন্নয়নের রাস্তা খুলে যাবে। সাধারণ মানুষ যারা বহু কষ্টে আছে, শিল্পপতিরা কষ্টে আছে, তাদের উপর এখনো নিয়মিত চাঁদাবাজি চলছে। এখনো আমি নিজে জানি, নাম বলছি, একজন পার্লামেন্টেরিয়ান, তিনি নিজে চাঁদা চাইছেন, যেহেতু নির্বাচনের পর সেই শিল্প গোষ্ঠী চাঁদা দেওয়া বন্ধ করেছে। তারা ক্ষমতায় নেই, তবু তারা চাঁদা, এবং কয়েকশো শয়ে শয়ে কোটি চাঁদা চাইছেন। কি করে তারা ব্যবসা করবে?
এই অবস্থায় ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, সাধারণ মানুষ আছেন, ফলে তাদের জীবনের কিন্তু একটা স্থিরতা আসতে পারে। এটা বাংলাদেশের সমস্ত মানুষের একযোগে ভাবা উচিত। এই সংঘাতের রাস্তায় এড়িয়ে কিভাবে একটা বাতাবরণ তৈরি করা যায়, একটা শান্তির বাতাবরণ তৈরি করা যায়। ভুল ত্রুটি থাকবে, তো অপরাধ করলে তার বিচার হবে না, কথা আমি বলছি না, অপরাধের বিচার হওয়া উচিত, কিন্তু ন্যায় বিচার হওয়া উচিত। সেটাই সিভিলাইজ সোসাইটির নিয়ম। তা নাহলে তো বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, তাই না? হুম 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 ধন্যবাদ। হুম।